আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকে তোমাদের যে বিষয়টা আমি এই চাঁপাইনবাবগঞ্জ অনলাইন স্কুলের মাধ্যমে জানাবো সেটা হলো কারক বিভক্তি সহ তোমাদের কারকের সম্পর্কে আজকে আমি জানাবো। তোমরা তোমাদের হাতের কাছে যদি কলম খাতা থাকে অবশ্যই নিয়ে তোমরা বসবা, তোমরা জানার চেষ্টা করবা, বোঝার চেষ্টা করবা, আর খাতা একটু তুলে রাখবা। আসলে কারকটা কি, সেই কারক সম্পর্কে তোমাদের আজকে আমি একটু বলি। সেটা হলো কারকটা কি। বাক্যের মধ্যে ক্রিয়াপদের, আমরা তো ক্রিয়াপদটা চিনি, ক্রিয়া যেটা অর্থ, যেটা যা কাজ করা বোঝায়, যা কাজ করা। তাহলে ক্রিয়াপদের সাথে অন্যান্য যে পদ, অন্যান্য পদ, আর এখানে একটা জিনিস তোমাদের জানতে হবে, অন্যান্য পদ বলতে আমরা যেটা বুঝবো সেটা কি, বিশেষ্য বা সর্বনাম। সর্বনাম আমরা এতটুকু জানি কি বিশেষ্যটা কি, তোমরা অবশ্যই জানো বিশেষ্যটা কি। আর এই বিশেষ্য তোমাদের জানার ক্ষেত্রে আমি লিখিয়ে দিই, বিশেষ্যটা হলো নাম, আর সর্বনাম যেটা বোঝাচ্ছে নামের পরিবর্তে যেটা আমরা ব্যবহার করি, নামের পরিবর্তে তোমরা ইংরেজিতে যেমন ব্যবহার করো না কি, রহিমের ক্ষেত্রে প্রত্যেক জায়গাতে একটা প্যারাগ্রাফ লিখতে গেলে কি হয়, প্রত্যেক জায়গাতে আমরা রহিম ভাত খাই, রহিম বাজারে যায়, এই জিনিসগুলো লেখা যায় না, লিখতে হয় কীভাবে, রহিম যায়, বা রহিমের পরিবর্তে আমরা পরবর্তীতে কী ব্যবহার করি, সে ব্যবহার করি, সেটা কি প্রোনাউন। আর এখানে যেটা সর্বনাম সেটাই কিন্তু প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে। বিশেষ্য, বিশেষ্য মানে কি, সব নাম, স্থানের নাম হতে পারে, ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, এ ধরনের যে কোনো নাম হতে পারে। আর নাম প্রত্যেক জায়গায় ব্যবহার না করে ওর একটি মানে নাম থাকে, আর মানে থাকে, মানে সর্বনাম থাকে, সর্বনামটা ব্যবহার করতে হবে আমাদের, যেটা নামের পরিবর্তে যেটা। সো এখন তোমাদের যেটা বোঝাতে চাচ্ছি, বাক্যের মধ্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের সম্পর্ক কি, সম্পর্ককে কি বলে, কারক বলে। তাহলে এই যে তোমরা অন্যান্য পদ বলতে আমি কার সাথে সম্পর্ক বললাম, একটু ভালো করে খেয়াল করো, বিশেষ্য বা সর্বনাম। তাহলে বিশেষ্য নাম বোঝাচ্ছে, সেটা কি হতে পারে, বস্তুর নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, তারপরে কি হতে পারে, ব্যক্তির নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, জাস্ট এভরি নেম। আর এটা নামের পরিবর্তে, এই নামগুলোর পরিবর্তে আমরা যেটা ব্যবহার করে দিই সেটাকে আমরা সর্বনাম বলে থাকি। তো ঠিক আছে, আমরা ক্রিয়াপদের সাথে তোমাদের একটু উদাহরণ দিলে তোমরা অবশ্যই বুঝতে পারবে বিষয়টা। একটি উদাহরণ দিই, সেই উদাহরণটা একটু মনোযোগ সহকারে তোমরা দেখো আর খাতায় তুলে নিতে পারো।
রাকিব প্রতিদিন বই পড়ে। তাহলে এখানে আমি একটা তোমাদের জিনিস দিলাম কি, রাকিব প্রতিদিন বই পড়ে। এখানে এটা একটা প্রতিদিন বই পড়ে। আচ্ছা, এটা পড়ে বলা হয়েছে, তার মানে এটা হলো কি ক্রিয়াপদ। এটা কি ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদটাকে দিয়ে আমরা যে বিষয়টা তোমাদের এখানে বোঝাতে চাচ্ছি, তাহলে দেখো রাকিব, তাহলে পড়ে, পড়ে হলো একটি ক্রিয়াপদ। এই যে পড়ে, এই ক্রিয়াপদকে ইঙ্গিত করা হচ্ছে রাকিব কি পড়ে, বই পড়ে। কখন পড়ে, প্রতিদিন পড়ে। তাহলে কে পড়ে, পড়ে কে দিয়ে চলছে, কে পড়ে। এখানে একটা হলো কি পড়ে, এখানে একটা অংশ কখন পড়ে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কে পড়ে, কে পড়ের ক্ষেত্রে কে পড়ছে, এখানে রাকিব পড়ছে। তাহলে কার সাথে সম্পর্ক, ক্রিয়াপদের সাথে সম্পর্ক। কি পড়ে, বই পড়ে। কার সাথে সম্পর্ক, বইয়ের সাথে সম্পর্ক। বইয়ের সাথে সম্পর্ক, কার সম্পর্ক, ক্রিয়াপদের সম্পর্ক। এই যে পড়ে আছে, এই পড়েটা কি ক্রিয়াপদ। কখন পড়ে, প্রতিদিন পড়ে। তাহলে এই যে পরের সাথে ক্রিয়াপদের সাথে যে অন্যান্য পদগুলো এখানে বলা হচ্ছে কি, কে পড়ে, রাকিব পড়ে, কি পড়ে, বই পড়ে, কখন পড়ে, প্রতিদিন পড়ে। তাহলে আমরাকে একটা জিনিস দেখতে হবে, বাক্যের মধ্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের সম্পর্ককে কারক বলে। সম্পর্কে কি বলে, কারক বলে। এখন প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে পরের সাথে কে পড়ে, কখন পড়ে, তারপরে কি পড়ে, প্রতিটা জিনিসের সাথে কার সম্পর্ক, ক্রিয়াপদের একটা সম্পর্ক আছে কিন্তু। তাহলে তোমাদের এটা বুঝতে হবে কি, কারক অর্থই আমরা অনেকে ভাঙি, কারকটাকে যেভাবে ভাঙে সেটা হলো ক্রি প্লাস নক। এটার অর্থটা কি আমরা বুঝি, যে করে, যে করে। তাহলে কারক অর্থেই, তাহলে এটার অংশটাই আমরা কি কারক হিসাবে আমরা ধরতে পারবো। এখন তোমরাকে আমি এটাই বুঝাতে চাচ্ছি, তাহলে ক্রিয়াপদ ছাড়া কারক করা সম্ভব নয়। এ কারণে একটি বাক্য তৈরি করতে গেলেও আমাদের ক্রিয়াপদ ছাড়া এটা অসম্পূর্ণ থেকে যায়, কোনো কোনো ক্ষেত্রে হয়। তদুপরি আপনাকে এটাই বুঝতে হবে কি, ক্রিয়াপদ ছাড়া একটি বাক্য অসম্পূর্ণ। সো এটা তোমাদের একটি জিনিসই জানলাম কি, ক্রিয়াপদের মাধ্যমে আমাদের কারক নির্ণয় করা সম্ভব। তো ঠিক আছে, পরবর্তী যে অংশ আমরা যাচ্ছি সেটা কারককে আমরা কয় ভাগে ভাগ করা হয়েছে সে সম্পর্কে আমরা এখন দেখব। আর সেই সম্পর্কে আমরা বিভক্তি দিয়ে তোমাদের আমি জানাবো। তো ঠিক আছে, তোমরা একটু তুলে নাও, খাতায় তুলে নাও। পরবর্তী সময়ে
অবশ্যই তোমরা এগুলো দেখবা। তো এখন আমরা জানবো বলতে কি কারক কত প্রকার। কারক সাধারণত 6 প্রকার। তাহলে এই যে কারকের যে 6টা ভাগ আছে, প্রথম যে ভাগটা সেটা কি? কর্তৃকারক। এই যে কর্তৃকারক বললাম মানে কর্তা, যিনি নিজেই কাজ সম্পূর্ণ করেন বা নিজেই কাজ করেন, এই সম্পর্কে তোমাদের আমি তারপরে বলে জানাচ্ছি। আগে 6টা ভাগ লিখে নাও। কর্তৃকারক, 2 নম্বর হলো কর্মকারক, 3 নম্বর হলো করণকারক, 4 নম্বর হলো সম্প্রদানকারক, 5 নম্বর হলো অপাদানকারক, 6 নম্বর হলো অধিকরণ কারক। এই যে 6টা ভাগ, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক আর অধিকরণকারক, এই সম্পর্কে তোমাদের ডিটেলস যাওয়ার আগে আমি বিভক্তিটা তোমাদের কিছু অংশ বিভক্তি সহকারে তোমাদের অবশ্যই এই কারকটাকে জানতে হবে। এ কারণে তোমাদের বিভক্তিটা আগে একটু বলে দিই, কিভাবে বিভক্তিটা তোমরা করবা বা বিভক্তিটা চিনবা কিভাবে। কর্তৃকারক, আচ্ছা বিভক্তি এই অংশটা তোমাদের বলি, বিভক্তিটা নির্ণয় কিভাবে আমরা করব সেই জিনিসটা দেখে নাও। বিভক্তি, একটি উদাহরণ দিই। তোমাকে বাজারে দেখলাম। এখানে বোঝা যাচ্ছে তোমাকে বাজারে দেখলাম। আমাদের এই জিনিসটা ভাবতে হবে, এখানে বিভক্তিটা কিভাবে আমরা নির্ণয় করব সেই জিনিসের প্রতি অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আমরা একটি বাক্যের মধ্যে বিভক্তি নির্ণয়টা আমাদের পক্ষে অনেক সময় বা বিভক্তি বের করতে আমরা হিমশিম খেয়ে যাই। সেটাই তোমাদের আমি আজকেও বুঝিয়ে দিব কি আসলে বিভক্তিটা তুমি কিভাবে বের করে নিবা, তোমরা কিভাবে বের করবা। এখানে খেয়াল করো, এখানে আছে কি? তোমাকে। এখানে তোমাকে যখন দেওয়া আছে, তোমা একটা শব্দ, আর কেটা কি দেওয়া আছে? এখানে অতিরিক্ত দেওয়া আছে।
আবার এই জায়গাটাতে কি আছে বাজার আমরা সাধারণত বাজার বলি না আমরা বলি কি বাজার এই যে বাজার কথাটা আর দেওয়া আছে এখানে কি বাজার এ তাহলে বাজার এ এখানে কি অতিরিক্ত কি আছে এ আছে তাহলে এখানে কি বিভক্তি বের হচ্ছে কে আর এখানে বিভক্তি কি বের হচ্ছে এ তাহলে তোমরা খেয়াল করো অতিরিক্ত বলতে এখানে কি আসছে এ আর অতিরিক্ত বলতে এখানে কি কে আসছে তাই দুই জায়গায় দুটা বিভক্তি পাওয়া গেছে এখানে পাওয়া গেছে কি কে এখানে পাওয়া গেছে এ বাজার এ কারণ আমরা যদি বাজার কথাটা রেখে দিই আমরা উচ্চারণে পাচ্ছি কি এখানে এ বাজার এ দেখলাম এখানে কোনো কিছু না দেখলাম দেখলাম আমরা জানি এটা ক্রিয়াপদ আর তোমাদের বলা হয়েছে কি ক্রিয়াপদ ছাড়া কারক নির্ণয় করা সম্ভব নয় তোমরা অবশ্যই খেয়াল করবা কারণ বিভক্তি অনেকে চিনতে পারে না কি এই বাক্যটার মধ্যে বিভক্তি কোন জায়গায় আছে এই জিনিসটা অনেকেই কিন্তু বুঝতে পারে না তো তোমাদের এই অংশটাতে তোমা একটি শব্দ তারপরে কেটা এখানে কি হচ্ছে বিভক্তি হিসাবে ব্যবহার হচ্ছে বাজার বাজার একটি শব্দ এই যে একারটা আছে একারের যে উচ্চারণটা আসছে এখানে এ শব্দ হিসাবে আসছে এই এটাকে আমরা বিভক্তি হিসাবে দেখব আর এটা তো আমরা বুঝতে পারছি এটা একটি ক্রিয়াপদ তো বিভক্তির ক্ষেত্রে আমি তোমাদের ভাগগুলো বলে দিচ্ছি কি প্রথম মানে কোথায় কিভাবে বিভক্তিগুলো তোমরা নির্ণয় করবা প্রথমা এই যে আমরা প্রথমা লিখছি অনেক সময় প্রথমা না থেকে শূন্য থাকে শূন্য বিভক্তি এই জায়গাটাতে খেয়াল করতে হবে প্রথমা বা শূন্য বিভক্তিতে আমরা কোনো বিভক্তি এখানে পাবো না বিভক্তি পাবো না বলতে যেমন এই জায়গাটাতে যদি লেখা একটু আগে যেটা বুঝালাম বাজার এই যে সরাসরি লেখা আছে কি বাজার আমরা জানি একটি স্থানের নাম কি বাজার এখানে কোনো বাজার এ বা কোনো কিছু বিভক্তির কোনো কি কিছু পাওয়া যাচ্ছে অতিরিক্ত কোনো কিছু পাওয়া যাচ্ছে না এই কারণে এটা প্রথমা বা শূন্য বিভক্তি হিসাবে ধরতে হবে হ্যাঁ এখন পরবর্তী দ্বিতীয়া বিভক্তি তারপর তৃতীয়া তারপর চতুর্থ পঞ্চম তারপরে কি ষষ্ঠ কয়টা আছে 1 2 3 4 5 6 আচ্ছা এখানে একটা জিনিসই খেয়াল করো প্রথমার্থে কি আমরা কোনো কিছু না এটা শূন্য থাকবে শূন্য বিভক্তি থাকবে আর উচ্চারণে কোনো কিছু আমরা পাবো না দ্বিতীয়া কে তৃতীয়া দ্বারা দিয়ে কর্তৃক চতুর্থ ন্যায় জন্য নিমিত্তে পঞ্চম হতে থেকেছে মানে আমরা যখন একটি বাক্য মধ্যে এগুলো উচ্চারণ আকারে আমরা পাবো যার তলে দাগ দেওয়া থাকবে সেটাকে আমরা সেভাবে নির্ণয় করব ষষ্ঠতে কি হয় এখানে ষষ্ঠ আছে আবার কি আছে সপ্তম আছে ষষ্ঠতে এ তারপরে 29 অ আ এগুলো থাকে সপ্তমে র এর উচ্চারণ র এর উচ্চারণ এখন তোমরা এটা তুলে নিতে পারো
কারণ কারক যখন আমরা নির্ণয় করব তখন প্রত্যেকটা কারকেই আমাদের এই জিনিসগুলো দরকার আছে। যার তলে দাগ দেওয়া থাকবে সেই জিনিসটা ফলো করতে হবে কি আসলে এখানে কোন বিভক্তিটা লোপ পাচ্ছে, সেভাবে আমরা বিভক্তিটা লিখব। তাহলে ভালো করে খেয়াল করো, কারক সাধারণত কত প্রকার? 6 প্রকার। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক। বিভক্তি যখন আমরা দেখব, তোমাকে বাজারে দেখলাম, উদাহরণ দিচ্ছি একটা, সেটা হলো তোমাকে বাজারে দেখলাম। তাহলে তোমাকে, কে এখানে অতিরিক্ত আছে বা বিভক্তি লোপ পাচ্ছে, বাজার এটা লোপ পাচ্ছে এখানে, আর দেখলাম তো আমরা জানি এটা কি একটি ক্রিয়াপদ। সো এখন বিভক্তি যে অংশগুলো আছে কিভাবে নির্ণয় করবা সেই জিনিসগুলো কিন্তু আমি ওখানে দিয়ে দিচ্ছি, তোমরা ওটা তুলে নাও। পরবর্তীতে আমরা এখন যাব প্রত্যেকটা ভাগের যে কারক নির্ণয়গুলো আছে কিভাবে আমরা নির্ণয় করব বিভক্তি সহকারে, সেই জিনিসগুলো তোমরাকে আমি আজকে দেখাবো। কিন্তু অবশ্যই তোমাদের মনোযোগী হতে হবে। যদি মনোযোগী না হও তাহলে কিন্তু তোমরা কারকটা বোঝা সম্ভব হবে না। কারণ কারক যতটা সহজ মনে করো তোমরা ততটা নয়। নির্ণয় করার সময় অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে। আমরাকে এমনভাবে জিনিসগুলো বুঝতে হবে মানে স্বচ্ছ, যেন আমাদের কাছে স্বচ্ছ হয়ে যায়। আমরা একটু মুখস্থি না করে আমরা যেভাবে বুঝার মধ্যে দিয়েই আমাদেরকে জানতে হবে, তাহলে এই জিনিসটা আমাদের মধ্যে স্থায়ী হয়ে থাকবে। আর যদি আমরা এই জিনিসটা মানে মুখস্থি করে নিই তাহলে কিন্তু আমাদের মধ্যে খুব একটা স্থায়ী থাকবে না। তাই চেষ্টা করতে হবে আমাদেরকে কি বুঝে পড়া। তো তোমরা তুলে নাও, আমি পরবর্তী অংশে চলে যাচ্ছি। আমরা প্রথমত যে অংশটা এখন করাবো সেই অংশটা হলো কি কর্তৃকারক 1 নম্বর, যেটা কর্তৃকারক। এখানে কর্তৃকারক যে অংশটা বোঝায় তোমরা অবশ্যই জানো, কর্তৃ মানে যে কর্তা। আমরা ইংরেজিতে যাকে সাবজেক্ট হিসাবে আখ্যায়িত করি, যিনি বাক্যের মধ্যে কাজ সম্পূর্ণ করেন বা কর্তা যিনি, এই কর্তাটাকে আমরা কর্তৃকারক হিসাবে আখ্যায়িত করি। সেই অংশটা এখন দেখো, কে বা কারা। খেয়াল করো, কে বা কারা দ্বারা প্রশ্ন করলেই, প্রশ্ন করে, এটা তুলেছ? অবশ্যই তুলে নাও। এটা কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে কর্তৃকারক বলে। এখন কে বা কারা, আমি এটার উদাহরণ দিচ্ছি। দেখো, রহিম একটু আগে কিন্তু লিখলাম উদাহরণটা, বাজারে যায়। অনেক সময় আছে এই যে যায় বানানটা কিন্তু অনেকে ভুল করে। অনেকে লিখে কি জয়াকার হর্ষই, কিন্তু আমি যখন যাব, যেমন আমি
বাজারে যাই, তখন হবে কি হস্যই। এক কথায় আমি যখন বক্তব্যের মধ্যে থাকব তখন কি হবে হস্যই হবে, আর আমি যখন থাকবো না বক্তব্যের মধ্যে তখন কি হবে অন্তুস অ হবে। এটা খেয়াল করতে হবে। আমি বলতে কি এখানে আমাদের হতে পারে, আমাদের বলতে কি আমি তোর মধ্যে আছি, আর আমি যখন একটা বক্তব্যের মধ্যে আছি বা ওর মধ্যে আছি তখন আমাকে হস্যই হিসাবে ব্যবহার করতে হবে। যেমন আরেকটি উদাহরণ দিই তোমাদের, সে ভাত খাই, তাহলে এখানে খাই হিসাবে কি হচ্ছে হস্যই হচ্ছে, আর আমরা ভাত খাই, আমরা ভাত খাই, এখানে কি হচ্ছে হস্যই হচ্ছে। তাহলে আমাদের খেয়াল করতে হবে এর মধ্যে কি আছে আমি আছি। আমি বলতে কি আমরা বলতে কি বোঝাচ্ছে আমি তুমি ও সে, মানে আমি ওর মধ্যে আছি, এই কারণে আমি কি ব্যবহার করছি হস্যই ব্যবহার করছি। আর সের মধ্যে কি আমি আছি, আমি তো নাই, এই কারণে সে ভাত খায় তখন আমরা ব্যবহার করছি কি হস্যই। তো তোমরা এই বানানটা কখন আর ভুল করার চেষ্টা করবে না। তাহলে আমি যখন বক্তব্যের মধ্যে থাকব তখন এটাকে কি ব্যবহার করতে হবে হস্যই ব্যবহার করতে হবে, আর আমি যখন বক্তব্যের মধ্যে না থাকব ওই বাক্যটার মধ্যে আমি যখন না থাকব তখন সেখানে তোমরাকে ব্যবহার করতে হবে কি হস্যই ব্যবহার করতে হবে। তো তোমাদের জাস্ট এটা বোঝানোর জন্য বললাম, এই জিনিসটা অনেকেই ভুল করে থাকো। এখন খেয়াল করো, রহিম বাজারে যায়, এখানে বুঝাচ্ছে রহিম বাজারে যায়। এখানে কে দ্বারা প্রশ্ন করছে, তাহলে কে দ্বারা প্রশ্ন করলে কি হচ্ছে এটাতে দাগ থাকবে। যখন কারক নির্ণয় বলবে কি রহিম এখানে কি কোন কারকের মধ্যে রহিম পড়ে, তখন আমরা দেখব এটার তলে দাগ নাই, এটার তলে দাগ নাই, তখন রহিমের তলে দাগ আছে। তখন আমাদের খেয়াল করতে হবে রহিমটাকে কিভাবে আমরা প্রশ্ন করতে পারি, কে বাজারে যায়, তার মানে রহিম বাজারে যায়। তাহলে কেটা কি হচ্ছে এখানে কর্তৃকারক, কেটা হচ্ছে কি এখানে কর্তৃকারক। আর কে দ্বারা প্রশ্ন করছে তখনই আমরা বুঝবো এটা কি কর্তৃকারক হিসাবে আমাদের কাছে ধরা দিচ্ছে। বাজারে যায়, এখন এই বাজারে যায় এটার উত্তরটা কিভাবে আসছে কোথায় যায়, এটা কি কোথায়। তাহলে আমি কর্তৃকারকের নমুনায় কি বলেছি এখানে কে বা কারা। আচ্ছা এই বাজারে কি কে বা কারার মধ্যে অংশটুকুর প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে, পাওয়া কিন্তু যাচ্ছে না। এ কারণে আমরা এই বাজারের তলে যদি দাগ থাকে তাহলে আমরা এটা কি করতে পারবো না, আমরা কর্তৃকারক বলতে পারবো না। তখন আমাদের কোথায় যে অংশটুকু আছে, কোথায় বলতে আমরা জানি অধিকরণ কারকে কি আছে স্থান বুঝাই, যেখানে সেখানে আমরা ওখানে যেতে পারবো কি অধিকরণ কারক। কিন্তু যাই হোক আমরা যখন অত দূর যাইনি, আমরা শুধুমাত্র এখন আপাতত কর্তৃকারক করছি। সেই কর্তৃকারক উদাহরণগুলো দু একটা দিলেই তোমরা বুঝতে পারবা। দুই নম্বর দেখো, মা শিশুকে চাঁদ দেখায়। তাহলে এই যে মা শিশুকে চাঁদ দেখায়, তাহলে মা তাহলে কি বুঝাচ্ছে এখানে কে বুঝাচ্ছে, আর এখানে কে বুঝাচ্ছে তার মানে এখানে কি বুঝাচ্ছে কে দ্বারা আমরা কি বুঝি এটা কর্তৃকারক। শিশুকে কাকে, উদ্দেশ্য কাকে দেখানো শিশুকে। তাহলে আমরা এখনো পরবর্তী কারকে যাইনি, তো আমরা যেটা নির্ণয় করছি কর্তৃকারক, সে কর্তৃকারক দাগ আছে কার তলে মায়ের তলে। তাহলে কে দেখাচ্ছে শিশুটাকে চাঁদ। তোমাদের এর আগেই বলেছি
কি ক্রিয়াপদ ছাড়া কারক নির্ণয় করা সম্ভব নয়। এ কারণে ক্রিয়াপদকে নিয়েই কিন্তু কারক নির্ণয় করতে হবে। চাঁদ দেখায়, কাকে চাঁদ দেখায়, মা কাকে চাঁদ দেখায়, এই যে প্রত্যেকটার সাথে ক্রিয়াপদের কি এক একটা সম্পর্ক রয়েছে। তাহলে তোমাদের প্রথমে যেটা দেখাইছিলাম অন্যান্য পদ, মানে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের সম্পর্ক মিলেই কিন্তু আমরা কারকটা নির্ণয় করছি, কারণ ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের সম্পর্ক ছাড়া কারক নির্ণয় করা সম্ভব নয়। তাহলে রহিম, তাহলে কে বুঝাচ্ছে? কর্তৃকারক। মা কে বুঝাচ্ছে? কর্তৃকারক। আচ্ছা, তাহলে দু একটা উদাহরণ দিই, আমরা আগিয়ে যাই। পরবর্তী যে অংশটা আছে সেই অংশটা হলো কি, তোমাদের এই যে কর্তৃকারক বললাম, একটি বিভক্তি সহকারে তোমাদের আমি বুঝিয়ে দিই। আর একটা উদাহরণ দিলে বুঝতে পারবা। আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। আচ্ছা, তোমাদের একটু আগে আমি একটি উদাহরণ দিয়েছিলাম আমাকে আর তোমাকে। তাহলে এটা একটি শব্দ, এটি একটি শব্দ, এটা কি আছে এখানে? অতিরিক্ত। এখানে দেওয়া আছে কি বিভক্তি লোপ পেয়েছে, কি অতিরিক্ত যে বিভক্তি লোপ। তাহলে এই অংশটা কি বোঝাচ্ছে? কে। আর এই অংশটা কি শব্দ পাওয়া গেছে এখানে? আমাকে যেতে হবে। কে যাবে না, তো আমাকে যেতে হবে। এই যে আমাকে যেতে হবে এই অংশটা দেওয়া হচ্ছে, তাহলে কে দ্বারা যে বিভক্তিটা, আমরা এখন যে বিভক্তি লোপ মানে বিভক্তি দেখাচ্ছি তোমাদের, সেটা খেয়াল করো। কারণ কে যাবে, আমাকে যেতে হবে, কারণ এখানে কে দ্বারা প্রশ্নটা বুঝাচ্ছে। তাহলে কে যাবে, আমাকে যেতে হবে, তার মানে এটা কর্তৃকারক বুঝাচ্ছে। এটা গোটা মিলে কি একটা কর্তৃকারক। কে যাবে না, তো আমাকে যেতে হবে। আর এই কে দ্বারা আর একটা জিনিস বুঝাচ্ছে, বিভক্তি লোপ পাচ্ছে, যেটা হলো আমরা কে দিয়ে কি বুঝি? দ্বিতীয়া। এই যে দ্বিতীয়া, তাহলে আমরা জানি কর্তৃকারক এটা কি? দ্বিতীয়া। কারণ কে দ্বারা প্রশ্ন করে, এর আগে তোমাদের বিভক্তির যে ফর্মুলাটা দিয়েছিলাম, যে সূত্রগুলো দিয়েছিলাম, কে যদি বিভক্তি লোপ পায় তাহলে আমরাকে দ্বিতীয়া হিসাবে সেটাকে আখ্যায়িত করতে হবে। আমাকে যেতে হবে, তাহলে কে দ্বারা এখানে প্রশ্ন করছে, আবার কেটা বিভক্তি হিসাবে কি পাচ্ছে? এখানে লোপ পাচ্ছে, এ কারণে এটা দ্বিতীয়া কারক। এখন খেয়াল করো, আমি একটি উদাহরণ দিলাম এখানে বিভক্তি হিসাবে, পরবর্তীতে প্রত্যেকটাতে আমি দিব ইনশাল্লাহ। এখন তোমাদের যা আমি কর্মকারক। দুই নম্বর যেটা, কর্মকারক। এখন কর্ম, এই কর্মটা কি? কি বা কাকে বা কিসে, এই কিসে কথাটা থাকবে, কিন্তু পাঠ্য বিষয় সম্পর্কিত নয়। পাঠ্য বিষয় সম্পর্কিত নয়। উচ্চারণটা আসবে কি? কিসে, কিন্তু পাঠ্য বিষয় সম্পর্কিত হবে না। বিষয় সম্পর্কিত হবে না বলতে আমি তোমাদের উদাহরণ দেবো, তখন বুঝতে পারবা। কি বা কিসে, কি বা কাকে বা কিসে পাঠ্য বিষয় সম্পর্কিত নয় দ্বারা প্রশ্ন করে যে উত্তর
পাওয়া যায় তাকে তাকে কর্মকারক বলে। কর্মকারক বলে। উদাহরণ তোমাদের কিছুক্ষণ আগে একটা জিনিস দিলাম, উদাহরণ 1 নম্বর দেখতে পারো, রহিম শিশুটিকে চাঁদ দেখায়। আমি চাঁদের তলে দাগ দিলাম, কারণ এটা কি বোঝাচ্ছে? কে বোঝাচ্ছে। এর তলে মনে করো দাগ আছে, তাহলে কে বোঝাচ্ছে? তার এখানে কি হচ্ছে? এটা কর্তৃকারক হচ্ছে। আবার শিশুটিকে কাকে, তখন এটা কি হচ্ছে? কর্মকারক হচ্ছে। কারণ আমি কি বললাম? কাকে। কাকে দ্বারা প্রশ্ন যদি করে শিশুটিকে, কাকে মানে শিশুটিকে, এ কারণে এটা কি বোঝাচ্ছে? কর্মকারক বোঝাচ্ছে। কি দেখায়, তাহলে কি দ্বারা প্রশ্ন করছে, তার মানে বুঝতে হবে এটা হলো কি? কাকে। এটা হলো কি? কি দেখায়। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে এখানে বোঝাচ্ছে কর্মকারক। আর দেখায় এটা তো আমরা জানি ক্রিয়াপদ। আর তোমাদের এর আগেও তো বলেছি ক্রিয়াপদ ছাড়া কারক নির্ণয় করা সম্ভব নয়। তাহলে এখন একটা জিনিসই বুঝো, রহিম কে, কে দেখাচ্ছে? শিশুটিকে। কাকে দেখাচ্ছে? শিশুটিকে। উদ্দেশ্য কি? কাকে দেখানো? শিশুটিকে। তাহলে কাকে দ্বারা প্রশ্ন করলে কি হচ্ছে? কর্মকারক। কি দেখাচ্ছে? চাঁদ দেখাচ্ছে, এটাও কর্মকারক। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা আমরা কি বলবো? অবশ্যই এটা কি? কর্মকারক হিসাবে আমরা আখ্যায়িত করব। এখন আর একটা জিনিস বাকি থাকছে, কিসে। তোমাদের আমি উদাহরণ দিচ্ছি, আবারও খেয়াল করো। ধর্মে তাহার মতি হোক। দেওয়া আছে কিসের তলে দাগ? ধর্মের তলে দাগ। এখন আমি আর একটা উদাহরণ জন্য বলছি, রহিম অঙ্কে কাঁচা। এখানে দাগ দেওয়া আছে কিসে? অঙ্কে। এখন উচ্চারণের সময় খেয়াল করো ভালো করে, ধর্মে তাহার মতি হোক। কিসে? উচ্চারণটা কিসে আসছে? কিসে। এখানেও রহিম অঙ্কে কাঁচা। কিসে? কিসে কাঁচা? না তো অঙ্কে কাঁচা। ধর্মে, ধর্মটা কি তার কারো বিষয়ভিত্তিক কোনো বই নয়, কিন্তু অঙ্ক এটা একটা কি? বিষয় ভিত্তিক বা বিষয় বা পাঠ্য বিষয় যাকে বলা হয়। কিন্তু আমাদের লেখা ছিল কি? পাঠ্য বিষয় সম্পর্কিত নয়। তাহলে ধর্ম কথাটার উচ্চারণ আসছে কিসে? বাট ধর্ম কথাটা কিন্তু পাঠ্য বিষয় সম্পর্কিত নয়, কারণ এটা পাঠ্য কোনো বিষয় নয়। এ কারণে উচ্চারণ আসছে কিসে, তখন আমরা কি এটা বলতে হবে কি? এটা কি? কর্মকারক। এটা কি? কর্মকারক। আর আমরা পরবর্তীতে যখন বুঝতে পারবো এটা হবে কি? অধিকরণ কারক। আমরা অধিকরণ কারক যাইনি, তারপর তোমাদের জানানোর জন্য এই জিনিসটা আগে লিখে দিলাম। তাহলে রহিম অঙ্কে কাঁচা, কিসে কাঁচা, উচ্চারণ একই আসছে, বাট এটা কি হচ্ছে? পাঠ্য বিষয় সম্পর্কিত, মানে এটা পাঠ্য বিষয়। এ কারণে কিসে উচ্চারণ আসছে? রহিম কিসে কাঁচা? অঙ্কে কাঁচা। আর এখানে বলা হচ্ছে ধর্মে তাহার মতি হোক। কিসে মতি হোক? ধর্মে তাহার মতি হোক, কিন্তু এটা পাঠ্য বিষয় নহে। এ কারণে কি হচ্ছে? এটা কর্মকারক হচ্ছে। এই জিনিসটা তোমাদের অবশ্যই এই যে ছোট জিনিসগুলো অনেক সময় ভুল বোঝাবুঝির কারণে কিন্তু তোমরা নির্ণয় করতে পারো না। এ কারণে খুব তীক্ষ্ণভাবে, তীক্ষ্ণ মস্তিষ্কে কিন্তু এই জিনিসটা তোমাদের কি করতে হবে? বিবেচনা করতে হবে, তাহলে তোমরা যাচাই করতে পারবে এটা। তাহলে আমরা গেল কি? কর্মকারক গেল। তাহলে আমরা যেখানে দেখব কি যার তলে দাগ দেওয়া থাকবে কি বা কাকে,
বা কিসে, এই তিনটা জিনিস দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো আমরা, তখনই আমরা মনে করব কি যেমন এখানে রহিম আছে, রহিমের তলে দাগ দেওয়া আছে, তখন এটাকে আমরা কর্মকারক বলতে পারবো না। কেন বলতে পারবো না? সেটা হলো কি, রহিম মানে এটা কি বোঝাচ্ছে? সাবজেক্ট বোঝাচ্ছে কে দ্বারা প্রশ্ন করে। কারণ ইতিপূর্বে তোমাদের যখন আমি দেখাইছিলাম কি কর্তৃকারক, এই কর্তৃকারকে প্রশ্ন বোঝাচ্ছিল কে দ্বারা, তখন আমরা কি বলি সেটা মানে কর্তৃকারক। আবার শিশুকে বা শিশুটিকে, হ্যাঁ এই যে শিশুটিকে দেখাচ্ছে কাকে, তাহলে শিশুটিকে কাকে দ্বারা প্রশ্ন করলে কি বোঝাচ্ছে এখানে? কাকে। তাহলে এটা কি কি কর্মকারক। আবার কি দেখাচ্ছে? চাঁদ দেখাচ্ছে। কি দেখাচ্ছে? চাঁদ দেখাচ্ছে, তার মানে এটা হলো কি কর্মকারক। তাহলে আবার পরবর্তী চলে আসো, ধর্মে তাহার মতি হোক, তাহলে কি গেল, কাকে গেল, এবার কি কিসে। আমাকে দেখতে হবে ব্র্যাকেটের মধ্যে কি দেওয়া আছে, পাঠ্য বিষয় সম্পর্কিত নয়, কিসে উচ্চারণটা আসবে। যখন আমি প্রশ্ন করব, প্রশ্নের পরিবর্তে কিসে কথাটার উচ্চারণ আসবে, কিন্তু দেখতে হবে যেন সেটা পাঠ্য বিষয় না হয়। তাহলে পাঠ্য বিষয় ধর্মে তাহার মতি হোক, ধর্মে এই কথাটা পাঠ্য বিষয় সম্পর্কিত নয়, কিন্তু আমি একটি উদাহরণের জন্য দেওয়া হয়েছে এখানে অঙ্কে। তাহলে অঙ্ক আমরা জানি তোমাদের কি আছে, অঙ্ক একটা বিষয় আছে না, একটা পাঠ্য বিষয় আছে, তাহলে এটা পাঠ্য বিষয় বোঝাচ্ছে, কিন্তু এই ধর্মে এটা পাঠ্য বিষয় নয়। কারণ হিন্দু ধর্মে এই যে মতি হোক, তোমার ইসলাম ধর্মে মতি হোক, এই ধরনের এই জিনিসগুলো কিন্তু তোমার পাঠ্য বিষয় সম্পর্কিত নয়। এ কারণে উচ্চারণ আসছে কিসে, এ কারণে আমাকে কি নিয়ে আসতে হবে, এটা কর্মকারক। কিন্তু অঙ্কে যে আছে এটা পাঠ্য বিষয়, অঙ্কটা, এ কারণে কিসা উচ্চারণ আসছে, কিন্তু এটা নিয়ে আসতে হবে আমাদের কি অধিকরণ কারক। পরবর্তী অধিকরণ কারক গেলেই তোমরা বুঝতে পারো বিষয়টা। এখন দেখো পরবর্তী যাই আমরা করণ কারক। তোমরা অবশ্যই এই জিনিসগুলো তুলে রাখবা। এখন যদিও তোমরা মনোযোগ সহকারে না বুঝতে পারো, পরবর্তীতে একটু লিখে লিখে চেষ্টা করবা, কারণ আমরা জানি যত লিখবা তুমি তত শিখতে পারবা। এখন খেয়াল করো 3 নাম্বার যেটা আছে করণ কারক, বানান গলা কিন্তু অবশ্যই ঠিক রাখবা, কর মূর্ধন্য, করণ কারক। করণ কারকটা এমন একটা জিনিস, কোনো কিছু দ্বারা কাজ সম্পূর্ণ করা, কোনো কিছু দিয়ে কাজ সম্পূর্ণ করা, এই জিনিসটা কোনো কিছু উপকরণ দ্বারা, আমি জাস্ট তোমাদের লিখে দিই, কোনো কিছু উপকরণ দ্বারা কাজ করাকে বোঝায়। কাজ করাকে বোঝায়। এই যে উপকরণ, কোনো কিছু উপকরণ দ্বারা কাজ করাকে আমরা কি বুঝবো, সে করণ কারক আমরা নির্ণয় করব। উদাহরণ দিতে পারো তোমরা, উদাহরণ 1 নাম্বার। এখন স্বাভাবিকভাবে যে উদাহরণটা লিখছি আমি, নৌকায় নদী পার হলাম। আচ্ছা, আমি দাগ দিচ্ছি নৌকায়। এই যে নৌকায় কথাটা আছে এখানে, আমি নৌকার দ্বারা কোথায় যাচ্ছি, নদীর এই পার থেকে ওই পারে যাচ্ছি। তখন আমাকে অবশ্যই খেয়াল করতে হবে এটা একটি উপকরণ। তোমাদের কি বলা হয়েছিল, কোন উপকরণ দ্বারা কোনো কাজ করা বোঝালে কি বোঝাচ্ছে, ওটা করণ কারক বোঝাচ্ছে। তাহলে এই নৌকা একটা উপকরণ, এই নৌকার উপর দিয়েই কিন্তু আমি কি হচ্ছি, একদিক থেকে আরেক দিক পার হচ্ছি, বা উপকরণ বা এই উপকরণটা দিয়ে আমি কাজটা করছি। এখন এখানে এটা একটি কি বোঝাচ্ছে, উপকরণ। আর এই উপকরণ দ্বারা কাজ বোঝালে আমরা এটা কি বলবো, করণ কারক। এটা আমরা কি করণ কারক হিসাবে
আমরা ধরতে পারি। এখন এখানে আরেকটা জিনিস আছে, এই যে নৌকা, আমরা বিভক্তিটা এখানে করি, বুঝে নিই। নৌকা, আমরা স্বাভাবিকভাবে একটি যদি পাশে একটি নৌকা থাকে আমরা বলি কি এটা নৌকা, আমরা কি নৌকায় বলি? নৌকায় কিন্তু বলি না। এ কারণে এখানে অতিরিক্ত একটা জিনিস আছে, সে অংশটা কি? উনতুস অ, এটা হলো একটা বিভক্তি। তাহলে এই যে উনতুস অ কথাটা আছে, এর আগে বিভক্তিতে তো আমাদের লেখা ছিল উনতুস অ থাকলে কোন বিভক্তি হয়। তাহলে আমরা জানি উনতুস অ থাকলে এটা হয় কি? ষষ্ঠ বিভক্তির মধ্যে, সপ্তম বিভক্তির মধ্যে পড়ে কিন্তু। তাহলে এই জিনিসটা খেয়াল করতে হবে, ষষ্ঠ বা সপ্তম, এই যে সপ্তম আর ষষ্ঠ, এই খেয়াল মানে উনতুস অ থাকলে কি হয়? ষষ্ঠ হয় না সপ্তম হয়? তাহলে আমরা জানি এটা কি? সপ্তমের মধ্যে পড়ে। তাহলে এটা হলো কি? সপ্তম বিভক্তি। তোমাদের বিভক্তিতে ওখানে মনে হয় ভুলে গেছিল, ষষ্ঠতে হবে আর সপ্তমে হবে উনতুস অ এ, যা করে মিস্টেক হয়েছিল। তাহলে সপ্তমে হবে কি? উনতুস অ এ আর অ বা আ দেওয়া যায় এখানে। আচ্ছা, তাহলে এই যে আমরা নৌকায়, তাহলে আমরা পাচ্ছি কি? এখানে সপ্তম পাচ্ছি। তাহলে তোমরা খেয়াল করো, নদী পার হলাম, তাহলে উপকরণ করণ কারক যে অংশটা বোঝাচ্ছে, তাহলে নৌকা দিয়ে আমরা নদী পার হচ্ছি। এ কারণে খেয়াল করতে হবে নৌকা একটি উপকরণ, এই উপকরণটাই কি হচ্ছে? এখানে করণ কারক হচ্ছে। আচ্ছা, পরবর্তীতে যাই, আমরা একটা দুটা করে উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। অত বেশি উদাহরণ দিলে তোমাদেরও সমস্যা হতে পারে, মানে বিরক্তবোধ আসতে পারে। এই তো 10 মিনিট মতো। সো এবার যাই আমরা করণ কারকের পর 4 নম্বর যেটা থাকছে সম্প্রদান কারক। সম্প্রদান কারক, আচ্ছা, সম্প্রদান কারকটা এমন একটা জিনিস, সেটা হলো কি? স্বার্থ ত্যাগ করা বা সত্য ত্যাগ করা। আমি একজন ভিক্ষুককে ভিক্ষা দান করার পর আমি যখন দিই তখন টোটালি স্বার্থ ত্যাগ করেই ভিক্ষুককে ভিক্ষা দান মানে ভিক্ষা দিই। আবার যে পরবর্তীতে দৌড় দিয়ে গিয়ে তার কাছে কি ভিক্ষার পয়সাটা চেয়ে নেব, এ ধরনের মন মানসিকতা আর থাকে না। সো এখন আরেকটা জিনিস, অনেকে আছে যেমন কন্যাদান করা। কন্যাদান করলো বলতে কি, এই জায়গাটাতে মা তার মানে মেয়েকে তার জামাইয়ের হাতে তুলে দিচ্ছে, তখন নিঃস্বার্থভাবেই কিন্তু তার মা তার মেয়েটাকে তার হাতে তুলে দিচ্ছে, মনে করে না। অনেক সময় দেখা যায় কি পরে ডিভোর্স হয়, কাটছাট হয়ে যায়, কিন্তু যখন মা তার কন্যাকে তুলে দিয়েছে তখন তো সেটা মনে করেনি, সে স্বার্থ ত্যাগ করে তার সত্য ত্যাগ করে কিন্তু তা কি দিয়েছিল, তার কন্যাটাকে তার বরের হাতে তুলে দিয়েছিল। সো এখানে মনে করতে হবে যে সময় আমরা যে কাজটা করি সেটা আমি কি সত্য ত্যাগ করে বা স্বার্থ ত্যাগ করে বিনা স্বার্থেই কিন্তু আমি জিনিসগুলো দিয়ে থাকি। যেমন শর্ত ত্যাগ, শর্ত ত্যাগ। এখন এই যে শর্ত ত্যাগ থাকতে হবে, একটি উদাহরণ ভিক্ষুককে দান করা, এটা 1 নম্বর গেল, ভিক্ষুককে দান করা। এখন এখানে কে বোঝাচ্ছে ঠিক আছে, কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে আমি এখানে সত্য ত্যাগ করছি, কারণ আমি বিনা স্বার্থে আমি কিন্তু কি দিচ্ছি, তাকে ভিক্ষা দিচ্ছি, এখানে আমার কোনো কি নাই, স্বার্থ নেই। কন্যা দান করা, এই যে এই জিনিসগুলো যখন থাকবে তাহলে এখানে সত্য ত্যাগ বোঝাচ্ছে। এ কারণে এই জিনিসটা আমাদের নিতে হবে কিভাবে,
সম্প্রদান কারক হিসাবে। যা হোক, সম্প্রদান কারকটা তোমাদের কাছে খুব সহজভাবে ধরা দেয়, কারণ এটা নিঃস্বার্থভাবে তুমি কোনো কিছু যখন ত্যাগ করবা বা দিবা, তখন এটাকে কীভাবে সম্প্রদান কারক হিসাবে এটাকে ব্যবহার করা হয়। তা হোক, এটা তোমরা পারবা, এটাতে সময় নষ্ট করার দরকার নাই। পরবর্তী যে কারকটা আছে সেই কারকটা তোমাদের আমি দেখাই। পরবর্তী যেটা আছে সেটা হলো কি, অপাদান কারক। অপাদান কারক। অপাদান কারকে যে জিনিসটা থাকবে সে জিনিসটা হলো হতে, থেকে, চেয়ে, বিচ্যুতি, ভয়। আমরা বাক্যে যখন প্রশ্ন করে এই জিনিসগুলো পাবো, হতে, থেকে, চেয়ে, বিচ্যুতি, ভয়, তখন আমরা যার তলে দাগ থাকবে তখন আমরা খেয়াল করব আমরা প্রশ্ন করে এই হতে, থেকে, চেয়ে বা বিচ্যুতি বা ভয় জিনিসটা আমরা পাচ্ছি কিনা, সেই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। বিচ্যুতির ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, উৎপন্ন, নতুন কিছু উৎপন্ন। কোনো কিছু থেকে কোনো কিছু যদি উৎপন্ন হয় তখন আমরা সেটাকে কি হিসাবে দেখতে পারবো, অপাদান কারক হিসাবে আমরা নির্ণয় করতে পারবো। এখন উদাহরণ খেয়াল করো, চোখ হতে জল পড়ে। এই যে পড়ে, চোখ হতে জল পড়ে। এখন খেয়াল করো, চোখ হতে একসাথে দাগ দেওয়া আছে কি, চোখ হতে। এখন চোখ হতে বলছি, ছিল চোখে জল, হতে জলটা কোথায় পড়ছে, শরীরে পড়ুক বা যেখানে পড়ুক না কেন, ছিল এক জায়গায়, হয়েছে আরেক জায়গায়। আসলে যদি স্থানান্তরিত হয়, অপাদান কারকের ক্ষেত্রে স্থানান্তরিত হয়, তাহলে সেটাকে আমরা কি হিসাবে ধরতে পারবো, আমরা সেটাকে অপাদান কারক হিসাবে নির্ণয় করতে পারবো। সেই উদাহরণ আরেকটা দিচ্ছি, হতে বোঝাচ্ছে এখানে, তাহলে এই জিনিসটা খেয়াল করতে হবে, এটা অপাদান কারক। অপাদান কারক। আমি একটি ইম্পর্টেন্ট জিনিস বলছি তোমাদের, অনেক সময় অনেকভাবে অনেকে এই জিনিসগুলো ভুল করে থাকে, সেই ভুলটা এখন দেখে নাও। বাজার হতে নদী দেখা যায়। বাজার হতে নদী দেখা যায়। আমি কি করছি, এখানে লেখা আছে একটা জায়গা, কি বোঝাচ্ছে এখানে, বাজার হতে নদী দেখা যায়। আর আরেকটা লিখে আমি বাজার হতে ঘুরে এলাম। এখানেও হতে আছে, এখানেও হতে আছে। বাজার হতে নদী দেখা যায়, আবার বাজার হতে ঘুরে এলাম। আচ্ছা, এখন দেখো, আমি ছিলাম বাজারে, আবার কোথায় আসলাম, যে কোনো জায়গায় ঘুরে আসলাম। আমি কি ছিলাম এক জায়গায়, হয়েছি আর এক জায়গায়, তখন এটা বিচ্যুতি ঘটছে। এটা কি ঘটছে, বিচ্যুতি ঘটছে। তখন এটা কি হবে, অপাদান কারক। আর বাজার হতে এখানে কি বোঝাচ্ছে, স্থান, কিন্তু আমি কি এটাতে বিচ্যুতি ঘটছে কি, আমি কি থাকছি, বাজার হতেই নদী দেখা যায়, আমি এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু কি দেখছি, নদী দেখছি। আবার এখানে বোঝা হচ্ছে বাজার হতে ঘুরে এলাম, তার মানে ছিলাম এক জায়গায়, হচ্ছে আর এক জায়গায়। এখানে এটা অপাদান কারক হবে, কিন্তু বাজার হতে, এখানে হতে আছে ঠিক আছে, কিন্তু বাজার হতে এটা কি হবে না, এটা অপাদান কারক হবে না। তখন এটা স্থান বুঝালে তখন এটাই বুঝাবে কি, অধিকরণ কারক। এটা কি বুঝাবে,
অধিকরণ কারক। তাহলে এখন আমরা একটা জিনিস কি বুঝছি, যদি যেখানে দেখব কি হতে, থেকে, চেয়ে, বিচ্যুতি, ভয়, এই জিনিসগুলো যখন আমরা কোনো মানে প্রশ্ন করে আমরা যে উত্তরগুলো পাবো, তখন দেখব কি আমাদের উত্তরের পরিপ্রেক্ষিতে হতে, থেকে, চেয়ে বা বিচ্যুতি কথাগুলো আসছে কিনা, তখন আমাদের ফলো করেই কিন্তু আমাদের কারকগুলো কি করতে হবে, অপাদান কারকটাকে আমাদের নির্ণয় করতে হবে। পরবর্তী যে অংশটা আছে সেটা হলো কি অধিকরণ কারক। ছয় নাম্বার অধিকরণ কারক। এখন অধিকরণ কারকটা কি, আমরা কি বুঝবো এখানে? কখন, কোথায়, কিভাবে, কিসে, পাঠ্য বিষয় সম্পর্কিত দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে অধিকরণ কারক বলে। এর আগে কর্মকারকে কিসে কথাটা ছিল, তোমরা অবশ্য দেখেছো, সেটা কিসে ছিল? কর্মকারকে ছিল, কিন্তু ওখানে ছিল কি পাঠ্য বিষয় সম্পর্কিত নয় ছিল, কিন্তু এখানে আছে কি পাঠ্য বিষয় সম্পর্কিত। এখন কখন, কোথায়, কিভাবে বা কিসে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা কি বলবো? অধিকরণ কারক বলবো। এখন উদাহরণ দাও। উদাহরণটা হলো, এই জমিতে প্রচুর ফসল হয়। কোথায়? এই জমিতে। জমিতে, তাহলে এখানে কি বোঝাচ্ছে? কোথায়। তাহলে কি আছে এখানে? কোথায় আছে না? তাহলে কি হচ্ছে এখানে? কোথায়। তাহলে অবশ্যই এটা কি বোঝাচ্ছে আমাদের? অধিকরণ কারক। এখন জমিতে, জমিতে, এই যে জমিতে কথাটা আমরা জানি এই অংশটা কি না, তো জমি, কিন্তু অতিরিক্ত বিভক্তি কি আছে ওখানে? আছে কি তে কথাটা আছে। তে কথাটা তে, জমিত এ, এই যে জমিত এ, জমিত এ যদি হয় তাহলে কি আমরা জানি, তোমাদের লিখে দিয়েছিলাম কি সপ্তম। এই যে সপ্তম বিভক্তি, তাহলে অধিকরণ কারকে কি সপ্তম বিভক্তি। তাহলে কোথায় বুঝাচ্ছে? তাহলে অবশ্যই এটা কি অধিকরণ কারকে, অধিকরণ কারক বুঝাচ্ছে। আর তে আছে, এ কারণে এ উচ্চারণটা আসছে, এ কারণে কি আসছে এখানে? কি সপ্তম বিভক্তিটা আসছে। এটা এক নম্বর উদাহরণ গেল। দুই নম্বর দেখো, রহিম ব্যাকরণে পণ্ডিত। আমি দাগ দিলাম কি ব্যাকরণে। এখন এই যে ব্যাকরণে কথাটা, আমি এখানে দেখো তোমাদের পাঠ্য বিষয় সম্পর্কিত বলছে, রহিম ব্যাকরণে পণ্ডিত। কিসে পণ্ডিত? ব্যাকরণে পণ্ডিত। কিন্তু এটা তো কি বুঝাচ্ছে? এটা তো পাঠ্য বিষয়। এটা হলো কি পাঠ্য বিষয়। উচ্চারণ কি আসছে এখানে? কিসে। উচ্চারণ কি আসছে? কিসে। কিন্তু এটা হচ্ছে কি পাঠ্য বিষয়। তোমাদের কিসে উচ্চারণটা আসবে, কিন্তু পাঠ্য বিষয় সম্পর্কিত হবে। এ কারণে আমাদের অবশ্যই কি করতে হবে? কিসে উচ্চারণটা আসছে, তখন আমাদের এটা অবশ্যই কি আসছে এখানে? অধিকরণ কারক। এটা হচ্ছে কি অধিকরণ। আর করণ, ব্যাকরণ এ, এ উচ্চারণটা কি আসছে এখানে? এ, এর উচ্চারণ আসছে, তার মানে বিভক্তি কি হচ্ছে এখানে? সপ্তম
বিভক্তি। তাহলে ব্যাকরণ, তাহলে অধিকরণ কারকে কি হচ্ছে, এটা সপ্তম বিভক্তি হচ্ছে। তাহলে আমাদের খেয়াল করতে হবে কি কখন যদি আমরা বলি, তাহলে কখন দিয়ে একটি উদাহরণ দিচ্ছি তোমাদের, সেটা খেয়াল করবা, পরে দিচ্ছি ওটা আমি। তাহলে কোথায় দিয়ে পেলাম, তাহলে কিভাবে দেওয়া উদাহরণ দিচ্ছি, কিসে, তাহলে কোথায় আর কিসে দিয়ে আমি যে দুটো উদাহরণ দিলাম। এই জমিতে প্রচুর ফসল হয়, কোথায় হয়, অধিকরণে সপ্তমী। আবার রহিম ব্যাকরণে পণ্ডিত, ব্যাকরণটা হলো কি পাঠ্য বিষয় সম্পর্কিত, এ কারণে কিসে উচ্চারণটা আসছে, কিসে পণ্ডিত, ব্যাকরণে পণ্ডিত, এ কারণে কি হচ্ছে কিসে, অধিকরণ কারক, এটা সপ্তমী বিভক্তি। এখন তোমাদের কখন আমি দিই, আবার দিচ্ছি আমি রহিমা আগামীকাল ঢাকা যাবে। কখন যাবে, কখন, কখন দ্বারা প্রশ্ন করা বোঝাচ্ছে এটা। তাহলে আগামীকাল এটা কি বোঝাচ্ছে, কখন। তাহলে এই যে তোমাদের যেটা দেখালাম আগামীকাল, তখন এটা কি হবে, অধিকরণ কারক। অধিকরণ কারক আগামীকাল। আচ্ছা, আগামীকালের মধ্যে কি তোমরা কোনো বিভক্তি পাচ্ছ বা কোনো বিভক্তি লোপ পাচ্ছ, এরকম বুঝতে পারছো? আমার তো মনে হয় কোনো কিছু নাই, কারণ আমি কখন যাব, আগামীকাল যাব, এখানে কোনো অতিরিক্ত কোনো কিছু নেই। তখন আমরা এটা কি বলবো, অধিকরণ ঢাকা যাবে। শেষের কথা, রহিম আগামীকাল ঢাকা যাবে। তাহলে এখানে আগামীকাল দ্বারা কি বোঝাচ্ছে, এখানে কখন বোঝাচ্ছে। এই যে কখন বোঝাচ্ছে, তাহলে সেটা হচ্ছে কি, কখন দ্বারা প্রশ্ন করলে সেটা হচ্ছে কি অধিকরণ কারক। তাহলে অধিকরণ কারক কি হচ্ছে, শূন্য বা প্রথমা বিভক্তি, শূন্য। তাহলে কি হচ্ছে এখানে, শূন্য বা প্রথমা বিভক্তি, যেটাই শূন্য সেটাই প্রথমা বিভক্তি। এখন খেয়াল করো, তাহলে কখন, কোথায়, কিভাবে বা কিসে, এই পাঠ্য বিষয় সম্পর্কিত কিসে কথাটা থাকলে, যদি সেটা পাঠ্য বিষয় সম্পর্কিত হয়, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, সেটা অধিকরণ কারকেই আমাদের কি দেখাতে হবে। আবার কর্মকারক যেটা ছিল কিসে, সেটা পাঠ্য বিষয় সম্পর্কিত নয়, তখন ওটা আমরাকে কর্মকারক হিসাবে আখ্যায়িত করতে হবে। তো ধন্যবাদ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর এই যে কারকটা তোমাদের আজকে দেখালাম আমি, অবশ্যই সেই কারকটা আবার তোমরা কি করবা, এটাকে জাস্টিফাই করবা, জাস্টিফাই করে সুন্দর করে লেখার চেষ্টা করবা। আবারও তোমরা বই থেকে বিভিন্নভাবে যাচাই বাছাই করে তোমরা বের করে দেখবা কি আসলে এই যে থিওরিগুলা বা সূত্রগুলা বা যে জিনিসগুলো আমি দিলাম সেগুলো তোমরা প্রয়োগ করতে পারছো কি না সেগুলো দেখবা। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা আবারও মানে আমি তোমাদের পরবর্তীতে চেষ্টা করব এগুলো আবারও মানে জানানোর। তো আজ ভালো থাকো। আর পরবর্তী পর্বে যদি তোমাদের আচ্ছা পরবর্তী পর্ব বলতে কি আমি আসি, পরবর্তী আসার পর তোমাদের আমি সেগুলো জানার চেষ্টা করব। আর করোনার ক্ষেত্রে তোমাদের বলি, তোমরা যদি করোনার ক্ষেত্রে কোনো প্রয়োজনীয় কাজে যদি তোমরা বাইরে যাও অবশ্যই মাস্ক লাগাবা। আর মাস্ক ছাড়া আর মাস্কটাকে এমনভাবে ব্যবহার করবা, আজকে বা 2 দিন 1 দিন ব্যবহার করার পর আবার পরিষ্কার করবা। পরিষ্কার করে যখন বাসায় আসবা, বাসা মানে বাইরে যখন যাবা, বাইরে যাওয়ার পর নিয়ে আসবা, নিয়ে আসার পর মাছটাকে আবার সুন্দর করে রাখবা, নিয়ে এসে আবার ফেলে দিলা। এ ধরনের কার্যকলাপ কখনো করবা না, কারণ তোমার বাবারাকে বা মায়েরাকে অবশ্যই এই বিষয় সম্পর্কে তোমাদের মানে নিয়ে একটু সচেতনতা থাকতে হবে। আমার ছেলে আমার মেয়ে কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই তোমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। আর যখনই তুমি মানে বাইরে থেকে ভিতরে আসবা তখন তোমাদের যে ডিটারজেন্টগুলো আছে বা পরিষ্কারক যে জিনিসগুলো আছে হাতে নিয়ে সুন্দরভাবে একবারে 20 সেকেন্ড ধরে ভালো মতো করে এভাবে সুন্দর করে নিয়ে আবার এভাবে করে তোমাদের অবশ্যই রাখবে। কারণ আমরা জানি আমরা যতই মহামারীর কথা বলি না কেন আমাদের অবশ্যই কি থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে। আর যদি কোনো পোশাক বাইরে থেকে নিয়ে আসি বা সেই পোশাকটাকে আমরা 1 দিন বা 2 দিনের ওপর আমরা ওটাকে ব্যবহার করব না,
তারপরে আমরা কি করব, ওটাকে আবার ভিজিয়ে দিয়ে আবার সেই ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে আমাকে রাখতে হবে। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এটা তো আছেই, কিন্তু আমাদের যে মহামারী থেকে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। তাহলেই আমরা নিজেরাকে সুস্থ রাখতে পারবো, অপরকে সুস্থ রাখতে পারবো, আমরা নিজেই সুস্থ থাকবো এবং অপরকে সুস্থ থাকার জন্য আমরা পরামর্শ দিব। তাহলেই আমরা এই মহামারী থেকে আমরা বেঁচে থাকতে পারবো এবং আল্লাহর কাছে আমরা এই মহামারী থেকে কিভাবে বেঁচে থাকতে হয় সে ধরনের আল্লাহর কাছে আমরা পানা চাইবো। তো ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।